সেটা হচ্ছে বাংলাদেশি ফেসবুকেও কিন্তু আবার ছড়িয়েছে যে হাত জোর করলেন মোদি ইউনূসের প্রতি, উনি যে নমস্কার করেছেন এটাকে আবার আমাদের কিছু ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে হাত জোর করলেন মোদি ইউনূসের প্রতি। এই যে কাউন্টার এক ধরনের মানে ন্যারেটিভ বা গুজবই বলি সেটাকে, এর সঙ্গে যেটা বললেন নূর, সংখ্যালঘু নির্যাতন, একই সঙ্গে গুজব বা অপপ্রচার, যদি সব মিলিয়ে আপনার অবস্থানটি আমি জানতে চাই। এই অবস্থান তো ব্যক্তিগত অবস্থান না, এটা নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা করতে হবে কিছু নীতিমালার প্রেক্ষিতে। সাংবাদিকতার গ্রহণযোগ্য নীতিমালা আছে এবং এক ধরনের শিষ্টাচার আছে। আপনি যা ঘটে নাই কখনো বলতে পারবেন না, আপনি যা ঘটেছে সেটা হয়তো আপনি না বলে থাকতে পারেন, অনেক কিছু চিন্তা করে ভিকটিমের কথা চিন্তা করতে পারেন, কে আহত হবেন কে আহত হবেন না এটা চিন্তা করতে পারেন, পলিটিক্যাল কারেক্টনেসের কথা চিন্তা করতে পারেন, ফলে আপনি কোনো সংবাদ পুরোটা পরিবেশন না করতে পারেন, কিন্তু যা ঘটে নাই সেটা বলা মানে মিথ্যা বলা, এবং সেটা সাংবাদিকতা করা যায় না। আমরা যখন ভিডিওটা দেখি তখনই আমরা দেখতে পাই যে সমসংখ্যক আসন উল্টো দিকে রাখা হয়েছে এবং পাশের দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন। তো কেউ যদি ঢুকে পড়বে, উনি আগে থেকে জানে কিভাবে যে কয়টা চেয়ার এখানে রাখা লাগবে, আর এবং ঢুকে পড়ার পরে যেন এমন একটা ভাব যে অনাকাঙ্ক্ষিতভাবে উনি ঢুকে পড়েছেন। তো সেটাই যদি হয় তাহলে ওই ভদ্রলোক আগে থেকে কার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন? কোনো প্রেতাত্মার অপেক্ষা নিশ্চয়ই দাঁড়িয়েছিলেন না। ফলে ভিডিওটা দেখলেই বোঝা যায় যে এই ভিডিও সম্পর্কে যা বলা হয়েছে রিপাবলিক টিভিতে সেটা মিথ্যা, সর্বৈব মিথ্যা, এবং তাদের যে মিথ্যা বলার ট্র্যাক রেকর্ড সেটা এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে যে রিপাবলিক টিভি কিছুদিন পরে নিজেদের নাম রিপাবলিক টিভি বললে মানুষ বিশ্বাস করবে না, ভাববে মিথ্যা কথা বলছে। ওদের অবস্থা রাখাল ছেলের চেয়ে খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে। তার মধ্যে কিছু উপস্থাপক আছেন, এরা তো উপস্থাপক নামের কলঙ্ক, এদেরকে দেখলেও আমার কাছে অসুবিধা লাগে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এদেরকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছি। আপনি যদি ধরেন, আমি বহু বছর দেখেছি যে এফডিসির সামনে একটা লোক আছে, সে লোকজনকে ময়লা ছুঁড়ে দেওয়ার ভয় দেখিয়ে সে টাকা চায়। আমি বহু বছর দেখেছি কিছু মানুষ আছে গুলিস্তানের মোড়ে বিভিন্ন জায়গাতে গাড়ির দিকে ঢিল ছড়ে তারপর টাকা চায়। তো আমরা কি আসলে তাদের কথা মনে রাখি না, তাদের কথা শুনি? তো আমরা কেন এরকম অদ্ভুত একটি টিভি চ্যানেল যেখানে তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আসে, যে কোনো লোক বুঝবে যে তাদের মানসিক সুস্থতার মানে নিয়ে সংশয় আছে প্রত্যেকের মধ্যে, সেরকম একটা টেলিভিশনে আমরা কেন আলাপ করছি গণমাধ্যমে, আমি এটাই বুঝি না। আর নির্যাতনের কথা যদি বলেন, সংখ্যালঘুর ইস্যু যদি বলেন, তাহলে এই নির্যাতনের ব্যাপারটি আমাদের এইখানে বৃহৎ যে কয়েকটি দেশ আছে সেখানে আছে, কিন্তু পাকিস্তানে এই নিয়ে অভিযোগ আছে, ভারতে অভিযোগ আছে সংখ্যালঘু নির্যাতন, এবং বাংলাদেশেও আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারত কি সংখ্যালঘুদের অভিভাবক মনে করে তাদেরকে? তারা কি মনে করে যে এই অঞ্চলে যত সনাতন ধর্মাবলম্বী আছেন তারা সবাই মনের মধ্যে ভারতকে লালন করেন? এই ধারণাটাই তো একটা অদ্ভুত ধারণা। এবং ভারত যে তাদের নিজেদেরকে মুরব্বী ভাবে, এই মুরব্বী যদি ভাবে তাহলে কি বাংলাদেশ কালকে ভারতের মুসলমানদের মুরব্বী হিসেবে নিজেকে মনে করবে? এই চিন্তাটাই হচ্ছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি বাধা। আমরা যে কোনো সময় যে কোনো দেশ যখন একে অন্যের সঙ্গে কথাবার্তা বলবে তখন তারা কথা বলবে আন্তর্জাতিক রীতিনীতি এবং আইনের উপর ভিত্তি করে। যে কোনো অত্যাচারই অত্যাচার, যে কোনো নির্যাতনই নির্যাতন, সেটি মুসলিমের উপর হলেও নির্যাতন, সেটি সনাতন ধর্মাবলম্বীদের উপর হলেও নির্যাতন, সেটি যাদের ধর্ম নাই তাদের উপরে নির্যাতন করলেও নির্যাতন, কারণ একজন নাগরিক নির্যাতিত হচ্ছে। বাংলাদেশের নাগরিকের নির্যাতিত না হওয়ার অধিকার আছে, নির্যাতনের অধিকার তো নাই। ফলে বাংলাদেশের যে কোনো ব্যক্তি নির্যাতিত হলে সেটা নিয়ে বাংলাদেশ চিন্তা করবে, সরকার সেটাকে এক ধরনের বিহিত করার চেষ্টা করবে, এবং যদি সেইখানে কোনো অন্যায় হয়ে থাকে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু শুধুমাত্র একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে নিয়ে ভারতের যে প্রবল এক ধরনের মাথা ব্যথা, নিজেদেরকে মনে করা যে তারাই এই অঞ্চলের অভিভাবক, এই বড় ভাই সুলভ মোড়লের কারণে আজকে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে।